নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন অদ্ভুতরে, আর আমি নন্দিতা আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদের দুটি হাড়হিম করা ভৌতিক ঘটনা শোনাব। ঘটনা দুটির মধ্যে রয়েছে অন্যরকমই এক ভৌতিক রহস্য, তাই দুটি ঘটনাই শেষ পর্যন্ত শুনবেন। আর শুনে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের একটা লাইক কমেন্ট আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায়। তো আর দেরি না করে চলে যাই আজকের প্রথম ঘটনা। আজকের প্রথম ঘটনাটি পাঠিয়েছেন তমলুক থেকে তপন সূত্রধর। ঘটনাটি ওনার কাকুর সাথেই ঘটেছিল, তো আমি ওনার মতো করেই শোনাচ্ছি। আমার কাকু কলকাতায় চাকরি করত, তাই সেখান থেকে ডেইলি বাড়িতে যাতায়াত করা খুবই অসুবিধাজনক বলে কাকু কলকাতায় একটি বাড়ি ভাড়া নেয়, তারপর সেখান থেকে রোজ অফিস করে। আর যে ভদ্রলোকের বাড়িতে কাকু থাকতো তারাও বেশ ভালো, তাই কোনোদিনও ও বাড়িটাকে কাকুর ভাড়া বাড়ি বলে মনেই হয়নি। তো এরকম করে কাকুর ভালোই দিন চলছিল। প্রায় 3 বছর কাকু ও বাড়িতেই ছিল। এরকম চলতে চলতে কাকু একদিন সিদ্ধান্ত নেয় যে একটা বাড়ি কিনবে কলকাতা শহরে। প্রায় 1 মাস অনেক খোঁজাখুঁজির পর কাকু একটা বাড়ির সন্ধান পায়। তো কাকু ওই বাড়িটিতে গিয়ে জানতে পারল যে এখানে নাকি 2 বছর ধরে কেউই থাকে না। আশেপাশের লোকজনদের মুখে শুনতে পায় ওই বাড়িটি নাকি ভুতুড়ে বাড়ি নামে পরিচিত, তাই কেউই ওই বাড়িটি কিনতে চায় না। তবু আমার কাকু ওসবে তেমন ভয় পায় না বলে প্রথম দিন গিয়েই বাড়িটা ভালো করে দেখতে লাগলো। কাকু যখন ও বাড়িতে প্রবেশ করলো তখন দেখতে পেল সত্যিই বাড়িতে ধুলো বালি যেন জঙ্গল হয়ে আছে, যেন এক ভৌতিক পরিবেশ, চারিদিকে মাকড়সার জালে ঢাকা। তবে অদ্ভুত ব্যাপার হলো ওই বাড়িতে কেউ না থাকা সত্ত্বেও দেখে মনে হচ্ছে এখানে হয়তো মাঝে মাঝে কেউ আসে। ভেতরের একটা রূপ বেশ পরিষ্কার। যাই হোক, ভেতরটা দেখে কাকুর ভালোই লাগলো, তাই বাকি রুমগুলো ঘুরে ঘুরে কাকু দেখতে লাগলো। তারপর সিঁড়ি দিয়ে যখন উপরে উঠছিল তখন থেকেই কাকুর কেমন যেন একটা অস্বস্তি বোধ হচ্ছিল। উপরের রুমে গিয়ে কাকুর আরও একটা বিষয় দেখে অবাক লাগে। কাকু দেখতে পেল ওই বাড়িতে বদ্ধ এক ঘরে, যেখানে নাকি 2 বছর থেকে কেউ থাকে না, তবু সেখানে একটা ঘড়ির কাঁটা এখনও অনবরত ঘুরেই যাচ্ছে। আর ঘড়িটা কিভাবে ঠিক থাকতে পারে এটা কাকুর সত্যি অবাক লাগলো। এরপর উপরে উঠে কাকু ছাদের দিকে যেতে লাগলো। তখন দেখতে পেল সিঁড়ি থেকে ছাদের গেট পর্যন্ত ধুলোয় যেন কারো পায়ের ছাপ লেগে রয়েছে। দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কেউ এখানে সিঁড়ি দিয়ে ছাদে চলে গেছে। কাকু ছাদের ওই গেটটা যেই খুলতে গেল তখন পুরনো জং ধরা গেট খুলতেই কড়কড় করে একটা আওয়াজ শোনা গেল। ছাদে এসে তো এবার কাকুর ওই ঘরের মতো এতটা অস্বস্তি বোধ হয়নি, তবে ওই ওপরের ঘরে এতটা গরম কেন এটা ভেবে কাকুর একটু খটকা লাগলো। তবে আর যাই হোক, সব মিলিয়ে কাকুর বাড়িটা ভালোই লাগলো। আর ওই বাড়িটা ভুতুড়ে বলে পরিচিত হওয়ায় কেউই যেহেতু কিনতে চায় না, তাই কাকু অনেক কম টাকায় ওই বাড়িটা পেয়ে যায়। পরদিন সমস্ত কাজ কমপ্লিট করে কাকু বাড়িটা কেনার জন্য বাড়ি কেনার 7 দিনের মধ্যে লোকজন দিয়ে বাড়ির বাইরে ও ভেতরটা পরিষ্কার করে নেয়, আর জল কারেন্ট এসবের ব্যবস্থাও করে ফেলে। তারপর সব ঠিকঠাক হয়ে গেলে কাকু ও বাড়িতে থাকতে শুরু করে। যেহেতু কাকু ভূতে ভয় পায় না, তাই সেরকম কোনো অসুবিধাও কাকুর হয়নি। যাই হোক, এরকমভাবে চলতে চলতে এক রবিবার একদিন এক কাকুর বন্ধু আসে, আর ওই বন্ধুটি সেদিন কাকুর বাড়িতেই থাকে। সারাদিন বেশ গল্পগুজব খাওয়া দাওয়া সেরে 2 বন্ধু মিলে একটু ঘুরতে বেরোয়। তারপর সন্ধে নাগাদ তারা ঘরে ফেরে। সেদিন কাকুরা একটু লেট করেই রাতের খাবার খেয়েছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই প্রায় 12টায় ওরা শুতে যায়। কাকুর ওই বন্ধু ছিল একটু ভীতু প্রকৃতির, তাই ও বাড়িতে একা থাকতে ভয় পায় বলে কাকুর সাথে ঘুমিয়েছিল। সেদিন রাতে এই প্রায় 1টার দিকে হঠাৎই কাকুর ওই বন্ধু শুনতে পায় একটি মহিলার কান্নার আওয়াজ। প্রথমে কাকুর বন্ধু কাকুকে ডাকেনি, তারপর আরও একবার যখন একই আওয়াজ শুনতে পায়
তখন কাকুকে ডাকতে লাগলো, কিন্তু কাকু উঠে কোনো কান্নার আওয়াজ শুনতে পায়নি। তখন কাকু তার বন্ধুকে বলল, ও তুই হয়তো ভয় পাচ্ছিস বলে এমনটা হচ্ছে, আসলে কিছুই নেই। তারপর কাকু আবার ঘুমিয়ে পড়ে। কাকু তখন ঘুমিয়ে পড়লেও কাকুর ওই বন্ধু সেদিন আর ঘুমোতে পারেনি। সেদিনই আবার রাত যখন প্রায় 2টা, তখন হঠাৎ ছাদে কারো দৌড়ানোর মতো আওয়াজ শুনতে পায় কাকু। প্রথমে কাকু ভাবল ও হয়তো নারকেল পড়েছে, কিন্তু তারপর বারবার করে একই শব্দ শোনার পর ওদের দুজনেরই কেমন একটা ভয় করতে লাগলো। কাকু তারপর সাহস করে যেই না ওপরে উঠতে গেল, তখনই জোরে একটা চিৎকার শোনা গেল, আর নিচের ঘরে কিছু একটা ভাঙার আওয়াজ হলো। কাকু নিচে গিয়ে দেখে ওদের ঘরের আয়নাটা পড়ে ভেঙে গেছে, আর আশ্চর্যজনকভাবে ঘরের মধ্যে কেমন একটা বিভৎস গরম। এরকম পরিস্থিতিতে ওরা কি করবে আর কি করবে না এই ভেবে ছাদে গেল, কিন্তু ছাদে গিয়ে দেখল ঘরের তুলনায় ছাদটা বেশ ঠান্ডা। তবে ঘরের ভেতর এত গরম কেন? এটা কেমন যেন একটু অন্যরকমই লাগলো ওদের। তারপর ছাদে কিছুক্ষণ হাঁটাহাঁটির পর ঘরে আসলো ঘুমাবে বলে, কিন্তু ওরা যখন ঘরে আসে আর ঠিক তখনই লোডশেডিং হয়ে যায়। আর ঘরে এতটাই গরমে থাকতে না পেরে কাকু বাইরে বেরোয়, আর তখন দেখতে পায় পাশের সব বাড়িতেই কারেন্ট আছে। তাই কাকু এবার মিটার চেক করতে যায়, আর গিয়ে দেখতে পায় ওখানে কয়েকটা ইলেকট্রিকের তার কাটা। দেখে মনে হচ্ছে কেউ যেন কেটে দিয়েছে। এটা দেখে ওদের আরও অবাক লাগলো। তারপর অন্ধকারে একটা মোমবাতি জ্বালিয়ে দুজনে বসে রইল। ভোরের দিকে হঠাৎ করে কাকু স্পষ্ট দেখতে পেল একটা ছায়ামূর্তি যেন ঘর থেকে সিঁড়ি ঘরের দিকে চলে গেল। আর কিছুক্ষণ পর ছাদে আবারও কান্নার আওয়াজ শুনতে পেল। এবার এটা দেখার পর অল্প হলেও ভয় ভয়ই লাগছিল। তারপর কোনো রকমে সেদিনের রাতটা কাটল। পরদিন সকালে কাকুর ওই বন্ধু চলে গেল, কিন্তু সেদিন রাতে কাকু যখন একা ও বাড়িতে ছিল, ঠিক আগের দিনের মতো একই কান্নার আওয়াজ আর থেকে থেকে কারো একটা চিৎকার কাকুকে বারবার করে বিরক্ত করছিল। কাকু এবার টর্চ নিয়ে সামনে এগিয়ে যা দেখতে পেল তা দেখি কাকুর সারা শরীর দিয়ে যেন একটা হিমশীতল স্রোত বয়ে গেল। কাকু দেখল সিঁড়ির এক কোণে একটি মহিলা বসে কান্না করছে। এটা দেখে কাকু ওখানেই দাঁড়িয়ে রইল। অনেক চেষ্টা করেও যেন একটু এগোতে পারছিল না, কারণ সেদিন কাকু এমন ভয় পেয়েছিল যে কাকুর শরীরে যেন আর কোনো শক্তিই ছিল না সে সময়। তখন কাকু চোখ বন্ধ করে ঠাকুরের নাম করতে লাগল। তারপর চোখ খুলে আর সেই মহিলাকে কোথাও দেখতে পাইনি। সেদিন কাকু কোনো রকমে ও বাড়ি ছেড়ে চলে আসে, আর বাড়ির মালিককে সবটা জানায়। উনি তখন বলেন যে ও বাড়িতে 3 বছর আগে ওনার স্ত্রী আত্মহত্যা করে মারা যান, আর তারপর থেকেই ও বাড়িতে কেউ আর থাকে না। কিছু না কিছু ভৌতিক অভিজ্ঞতা সবার সাথেই ঘটে, তাই ও বাড়িতে কেউ আর থাকার সাহস পায় না। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রথম ঘটনা। ঘটনাটি শুনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ দ্বিতীয় যে ঘটনাটি আমি আপনাদের শোনাবো, এটা ঘটেছিল অনিলবাবুর সাথে। ঘটনাটি ওনার সাথে ঘটেছিল প্রায় 40 বছর আগে। উনি তখন কলকাতায় একটি কোম্পানিতে চাকরি করতেন, আর ওনার বাড়ি ছিল শহর থেকে অনেক দূরে এক গ্রামে। তাই সচরাচর উনি বাড়িতে যেতেন না, 2-3 মাস পর বাড়ি যেতেন। তো এমনই একদিন ওই পুজোর ছুটিতে অনিলবাবু শহর থেকে ছেলে মেয়ে ও স্ত্রীর জন্য পুজোর জামা কাপড় আর কিছু খাবার জিনিসপত্র কিনে রওনা দিলেন বাড়ির উদ্দেশ্যে। আর যখনকার ঘটনা, তখনকার সময় যোগাযোগ ব্যবস্থাও তেমন উন্নত ছিল না। পথে ঘাটে যানবাহনও ছিল অনেক কম, আর রাত বিরেতে তো গ্রামে ফেরার কোনো গাড়িও ছিল না। তো সেদিন বাড়ি ফিরবেন বলে অনিলবাবু প্রথমে বাস স্ট্যান্ডে যান বাসের জন্য, কিন্তু সেখানে গিয়ে জানতে পারলেন লাস্ট বাসটাও নাকি চলে গেছে, এখন আর কোনো বাস নেই। তো কী আর করা যাবে, এদিকে সন্ধ্যাও গড়িয়ে আসছে, তাই উনি স্টেশনে গিয়ে ট্রেনে করেই বাড়িতে যাচ্ছিলেন।
কলকাতা থেকে ওনার গ্রামে যেতে প্রায় 2 ঘন্টা সময় লাগে। তাই গ্রামে যখন পৌঁছলেন তখন প্রায় রাত হয়ে গিয়েছিল। স্টেশনে নেমে হাঁটতে লাগলেন একটা রিক্সা বা ভ্যানের জন্য। তারপর অনেক দূর হাঁটার পর একজন রিক্সাওয়ালার দেখা পেলেন। ওনাকে বললেন, ভাই যাবেন নাকি করিমপুর গ্রামে? তবে রিক্সাওয়ালা বললেন উনি যাবেন না, এখন উনি ওনার বাড়িতেই ফিরবেন। তো এবার অনিলবাবু জোরে জোরে পা চালিয়ে হাঁটতে লাগলেন বাড়ির উদ্দেশ্যে। স্টেশন থেকে ওনার বাড়ি অনেকটাই দূরে, প্রায় 3 কিমি পথ। বাড়ির পথে রাস্তায় সেই গ্রাম্য নির্জন পথঘাট, মাঠ, শিউলি ফুলের গন্ধে যেন চারিদিক ছড়িয়ে এক মনোমুগ্ধকর পরিবেশ। অনিলবাবু এবার যখন বাড়ির সামনের সেই এক খেলার মাঠের সামনে আসলেন তখন ওনার পুরনো সব কথা মনে পড়ে গেল। আর উনি এবার খানিকক্ষণের জন্য ওই মাঠের পাশে বসে রইলেন। তারপর হঠাৎ হাত ধরতে দেখতে পেলেন রাত 9টা বেজে গেছে। তাই আবারও চলতে লাগলেন বাড়ির পথে। উনি মাঠ পেরিয়ে গ্রামের কৃষির জমির আল বরাবর চলতে লাগলেন। আর তখনই ওনার মনে পড়ে গেল সেই পুরনো দিনের গ্রামের জমিদারদের অত্যাচারের কথা। এসব কথা ভাবতে ভাবতে কিছু দূর এগিয়ে যখন ওই শ্মশানের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন কেমন একটা অন্যরকমই লাগছিল ওনার। উনি শুনতে পাচ্ছিলেন পাতার খসখস আওয়াজ, ঠিক যেন শুকনো পাতার ওপর দিয়ে কেউ হেঁটে যাচ্ছে। কিন্তু পেছনে তাকিয়ে দেখলেন কেউ নেই। তবে থেকে থেকে শেয়াল, কুকুরের ডাক শুনতে পাচ্ছিলেন তিনি। তারপর উনি এবার আর এসবে পাত্তা না দিয়ে দ্রুত চলতে লাগলেন। একটু এগোতেই হঠাৎ উনি দেখতে পেলেন একজন লোক দূরে দাঁড়িয়ে আছে। তখন অনিলবাবু আরও জোরে হাঁটতে হাঁটতে ওনার প্রায় সামনেই চলে এসেছিলেন। আর ভাবলেন, যাই হোক, পথে একজনকে পাওয়া গেল, ভালোই হলো, এবার দুজন মিলে গল্প করতে করতে যাওয়া যাবে। তবে ওই লোকটির সামনে আসতেই লোকটি যেন আরও দূরে চলে গেলেন। উনি অনেক চেষ্টার পরও তার সামনে আসতে পারলেন না। বরং একটা সময় ওই লোকটি কোথায় যে মিলিয়ে গেল তা অনিলবাবু বুঝতেই পারলেন না। তারপর অনিলবাবু আরও দ্রুত হাঁটতে লাগলেন। তবে এবার উনি স্পষ্ট শুনতে পেলেন একজন বয়স্ক লোকের কান্নার আওয়াজ। উনি তখন আর পেছনে না তাকিয়ে সামনে এগোতে লাগলেন। ঠিক তখনই হঠাৎ তার সামনে দেখতে পেলেন সেই আগের লোকটিকে। অনিলবাবু ওনাকে ডাকতে লাগলেন, ভাই শুনছো, শুনতে পারছো? তবে ওনার যেন কোনো কিছুতেই কোনো ভ্রুক্ষেপ নেই। মনে হচ্ছে উনি অনিলবাবুর কোনো কথাই যেন শুনতে পাচ্ছেন না। এবার এই পরিস্থিতিতে অনিলবাবুর কেমন একটা ভয় ভয়ই করতে লাগলো। তাই তাড়াতাড়ি করে গায়ত্রী মন্ত্র জপ করতে লাগলেন আর জোরে জোরে পা চালিয়ে হাঁটতে লাগলেন। তবে এবার উনি আর দ্রুত হাঁটতে পারছেন না। পা যেন তার আর চলছেই না। আর মনে হচ্ছে কেউ যেন তাকে পেছনে টেনে ধরেছে। এরকম অবস্থায় অনিলবাবু ভয়ে জড়সড়ো হয়ে কাঁপতে কাঁপতে হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যান। পরদিন সকালে গ্রামের লোকজন ওনাকে রাস্তায় পড়ে থাকতে দেখে ওনার চোখে মুখে জলের ঝাপটা দিয়ে ওনার জ্ঞান ফেরান। তারপরে জ্ঞান ফেরার পর উনি সেখানে তার পাড়ার একজনকে দেখতে পান। তিনি তখন অনিলবাবুকে তার বাড়িতে নিয়ে যান। তারপর বাড়িতে আগের দিন রাতে ঘটা সমস্ত ঘটনার কথা বলেন। বাড়ির লোকেরা তখন বলেন যে গ্রামে এমন ঘটনা প্রায়ই শোনা যায়, তাই রাতে কেউই আর ওই পথে ফেরেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের দুটি ঘটনা। ঘটনা দুটি শুনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর আপনারা এভাবে আমাদের সাপোর্ট করে আমাদের পাশে থাকবেন। তো সঙ্গে থাকুন অদ্ভুতের। ধন্যবাদ।